হাজারো প্রাণের বিনিময়ে ২৪-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফেসিবাদী এবং স্বৈরাচারী শাসনের অবসান হয়। দেশ ছেড়ে পালিয়ে যান ফেসিস্ট শাসক শেখ হাসিনা। গণ অভ্যুত্থানের প্রথম বার্ষিকীতে আমাদের এই বিশেষ আয়োজনের উপস্থিত আজকের এই আলোচনার অতিথি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাননীয় চিফ প্রসিকিউটর জনাব মোহাম্মদ তাজুল ইসলাম। আমার সাথে আছেন আইন, আদালত, সুপ্রিম কোর্ট, মানবাধিকার এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দীর্ঘ 10 বছর যাবৎ যিনি সাংবাদিকতায় জড়িত সাংবাদিক এস.এম. আশিকুজ্জামান। দুইজনকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আলোচনায় অংশ নেবার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জনাব অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম। জুলাই গণ অভ্যুত্থানের যে দগদগে স্মৃতি আমাদের সামনে, জুলাই গণ অভ্যুত্থানের যে পটভূমির কারণে সংঘটিত হয়েছে, এই পটভূমি বিষয়ে আপনার বক্তব্য কী? যে 2024-এর 36শে জুলাই অর্থাৎ 5ই আগস্ট যারা দেখেছে, পৃথিবীর মানুষকে আমি দুই ভাগে ভাগ করি। সেই সব মানুষেরা সৌভাগ্যবান যারা 2024-এর 36শে জুলাই নিজের চোখে দেখার সৌভাগ্য অর্জন করেছেন। আমি সেই বিরল সৌভাগ্যবান মানুষদের জন্য মধ্যে একজন। এই বিপ্লবটা একটা অবিস্মরণীয় বিপ্লব, একটা রূপকথার মতো একটা বিপ্লব ঘটে গেছে বাংলাদেশে। 16 বছর ধরে বাংলাদেশে চেপে বসা এক নিষ্ঠুর স্বৈরশাসন যখন বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামোর অভ্যন্তরের সমস্ত কিছুকে ক্রমাগত ধ্বংস করে দিয়েছিল। আমি এটাকে তুলনা করি যুদ্ধ বিধ্বস্ত একটা নগরীর মতো, যেখানে বিল্ডিংগুলো ধ্বংস হয়ে যায়, সব কিছু ধ্বংস হয়ে যায়, কিন্তু আমার দেশে যেটা হয়েছিল যে বিল্ডিংগুলো অক্ষত আছে, ভেতরের সমস্ত সিস্টেমগুলোকে তারা ধ্বংস করে দিয়েছে। তারা বিচার বিভাগকে ধ্বংস করে দিয়ে গিয়েছিল, পুলিশ বিভাগকে ধ্বংস করেছে, প্রশাসনকে ধ্বংস করেছে, দলীয়করণ করেছে, দুর্বৃত্তদেরকে এই সমস্ত জায়গায় বসিয়েছে। তারা পার্লামেন্টকে দুর্বৃত্তায়নের আখড়ায় পরিণত করেছিল। সমাজের যে ভারসাম্য সেটাকে নষ্ট করে দিয়েছিল। দুর্বৃত্তদেরকে অবাধ লুণ্ঠনের সুযোগ দিয়ে তাদেরকে হাজার হাজার কোটি টাকার মালিক হওয়ার সুযোগ দিয়েছে। এইভাবে একটা সমাজ ব্যবস্থাকে যখন পরিপূর্ণভাবে ধ্বংস করা হয়েছিল, 16 বছর ধরে বাংলাদেশের সকল রাজনৈতিক শক্তি, বিরোধী রাজনৈতিক শক্তি এই দানবকে হটানোর জন্য নানা পরিকল্পনা করেছে, নানা আন্দোলন করেছে, অনেকবার চেষ্টা হয়েছে, কিন্তু কখনো সফলতার মুখ দেখেনি। সেই সময়ে এই জাতির জন্য সৌভাগ্য হয়ে নেমে এসেছিল এই জাতির তরুণ সন্তানেরা, টিনএজ এবং তার চেয়েও ছোটো বাচ্চারা। এদের ব্যাপারে একটা ফ্রাস্ট্রেশন ছিল যে এই জেনারেশন অর্থাৎ জেনারেশন জি, যে এরা কোনো কাজের না, এরা ফার্মের মুরগির মতো, এরা খায় দায় ঘুমায়, সারাদিন ফেসবুক চালায়, তারা পাবজি খেলে, এদেরকে দিয়ে কিছু হবে না, এই ধরনের কথা আমরা নানানভাবে শুনতে পেতাম। কিন্তু দিন শেষে দেখা গেল যে এই ছোট ছোট ছেলেমেয়েরা তাদের অভূতপূর্ব নেটওয়ার্কিং, দেশের প্রতি তাদের কমিটমেন্ট, তাদের সাহস, তাদের পরিকল্পনার মাধ্যমে তারা গোটা জাতিকে স্বৈরাচার মুক্ত করে ফেলল। এটা একটা মহাকাব্যিক ব্যাপার। এত বড় বড় রাজনৈতিক শক্তি এত আন্দোলন করে কিছু করতে পারলো না, কিন্তু আইডি কার্ড হাতে আর স্কুল ব্যাগ পিঠে ঝুলিয়ে এই ছোট ছোট বাচ্চারা শেখ হাসিনাকে তাড়াতে তাড়াতে একদম দিল্লি পর্যন্ত পৌঁছে দিল। এটা একটা মহাকাব্যিক বিপ্লব। এবং এই বিপ্লব যারা চোখে দেখেছেন এবং যারা দেখেননি তারা আসলে দুই রকমের মানুষ, দুই রকমের ভাগ্যবান মানুষ। এই পটভূমি 16 বছর ধরে তারা তৈরি করেছিল। স্বাধীনতা যুদ্ধের পরে একটা রাষ্ট্রের স্বাধীনতার মাধ্যমে যে আকাঙ্ক্ষাটা থাকে, একটা রাষ্ট্রকে যে জায়গায় নেওয়ার কথা, আগের সেই রেজিম ফ্যাসিস্ট সেই স্বপ্নটাকে পরিপূর্ণভাবে ধূলিসাৎ করে দিয়েছিল। মানুষের মুক্তি, মানুষের স্বাধীনতা, বাক স্বাধীনতা, অর্থনৈতিক স্বাধীনতা, জীবনের নিরাপত্তা, সমাজে তার যোগ্যতা অনুযায়ী কাজের অধিকার, সমাজের এমন একটা পরিবেশ তৈরি করা হয়েছিল যে শুধু দেশটার মালিকানা যেন একটা বিশেষ গোষ্ঠী, রাজনৈতিক দল অথবা একটা পরিবারের, বাকিরা সব যেন ভাড়াটিয়া। এই দেশের মানুষেরা রাষ্ট্রকে নিজেরা ওন করার মতো পজিশনে তারা রাখিনি, চাকুরি বাকুরি সমাজের সর্বস্তরে। এটা সম্মিলিত প্রতিফল ঘটেছিল জুলাই এবং আগস্টে 2024-এ। এবং আমাদের এই জেনারেশন জি, তারা আবাবিল পাখি হয়ে একটা আব্রাহার বাদশার বিশাল হস্তি বাহিনী যেমন ছোট ছোট পাখির ছোট ছোট পাথরের আঘাতে চর্বিত ঘাসের মতো দলিত মথিত হয়ে গিয়েছিল, ঠিক এই বাচ্চাদের হাতে এরকম বিশাল দুর্বৃত্ত বাহিনী, তাদের ট্যাঙ্ক, তাদের এপিসি, হেলিকপ্টার, ড্রোন, চাইনিজ রাইফেল, এলএমজি, এসএমজি সহ যত ধরনের আগ্নেয়াস্ত্র, মারণাস্ত্র তারা ব্যবহার করেছে, সব কিছু আবাবিল পাখির ছোট্ট নুড়ির মতো তাদেরকে ধ্বংস করে একদম ঘাসের মতো চর্বিত চর্বণে রূপান্তর করেছে। এটাই জাতির অবিস্মরণীয় একটা অর্জন এবং এটা নিয়ে আমাদের গর্ব করার আছে এবং এর মধ্য দিয়ে আমাদেরকে নতুন করে স্বপ্ন দেখার আছে। এই 36 দিনের আন্দোলন, ফ্যাসিস্ট শেখ হাসিনা 15.5 বছর গড়ে ওঠা বিভিন্ন আন্দোলন যেভাবে নির্মূল করেছে, এই 36 দিনেও মনে করেছিল এখানেও সেভাবেই তিনি সফল হবেন। কিন্তু দেখা গেল
এই 36 দিনের আন্দোলনকে নির্মূল করতে গিয়ে জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী 1400-রও বেশি মানুষকে হত্যা করা হয়েছে, 23,000-এরও বেশি মানুষ নানাভাবে আহত হয়েছে, এখনও হাজার হাজার আহত চিকিৎসাধীন আছে। এই যে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে, 3 আগস্ট দেখলাম যিনি এই টোটাল এই অপরাধের মাস্টার মাইন্ড ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে বিচার শুরু হয়েছে। এ বিষয়ে আপনার মন্তব্য কী? বিচার করাটা আমাদের জন্য একটা রাষ্ট্রীয় দায়িত্ব। জাতির পক্ষ থেকে আমাদের প্রতি একটা ইন্ট্রাস্টমেন্ট রাখা হয়েছে। যেই জুলাই অভ্যুত্থানে 1400 মানুষের জীবনহানি, তার মধ্যে অধিকাংশ শিশু, নারী এবং সাধারণ পথচারী যারা রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল না, তারা শুধুমাত্র একটা বৈষম্যহীন সমাজের স্বপ্ন দেখেছিল। তাদের প্রতি যে নিষ্ঠুরতা এবং তাদের প্রতি যে অমানবিক আচরণ করা হয়েছে, এই বিচার করা এটা জাতীয় দায়িত্ব। সে কারণে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে পুনর্গঠন করা হয়েছে, আইনগুলোকে যুগোপযোগী করা হয়েছে, আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডের সাথে মিলিয়ে এই আইনগুলোকে যুগোপযোগী করা হয়েছে, যাতে করে এমন বিচার করা যায় যে বিচার নিয়ে দুনিয়ার ইতিহাসের কোথাও এটা নিয়ে প্রশ্ন তোলা না যায়। এবং সেই অঙ্গীকার কিন্তু আমরা সারাক্ষণ মনে রেখে সেভাবে তদন্ত প্রক্রিয়া এগিয়েছে। এবং আপনারাই দেখেছেন যে ছেলেটি আশ্রয় নিয়েছিল গুলি বর্ষণের মধ্যে একটা ফ্লাইওভারের নিচে, তাকে মুখে ঠেকিয়ে রাইফেল দিয়ে গুলি করে পুরো মুখমণ্ডল উড়িয়ে দেওয়া হয়, এবং যখন সে ছটফট করছিল সেই জায়গায় পড়ে, সেই ভিডিওটাও আমরা আদালতে উপস্থাপন করেছি। সেটা এইভাবে এরকম নিষ্ঠুরতার কাহিনী আদালতে দেখানো হয়েছে। এরকম হাজারো হাজারো নিষ্ঠুরতার কাহিনী আমাদের কাছে আছে। আমরা এই বিচার প্রমাণের জন্য যা কিছু দরকার সেটা আদালতে করব, এবং মাত্র 6 মাসেরও কম সময়ে এটার তদন্ত শেষ হয়েছে। এরপরে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে সকল আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড বজায় রেখে আমরা এই বিচার প্রক্রিয়া একটা পরিণতির দিকে নিয়ে যেতে চাই। আমরা জাতিকে আশ্বস্ত করতে চাই যে বিচার নিয়ে আমরা কোনো আপোষ করব না। আমাদেরকে কোনো প্রলোভন, ভয়, ভীতি এগুলো দেখিয়ে কোনো লাভ হবে না। আমরা শহীদদের রক্তের প্রতি অঙ্গীকারাবদ্ধ। এমন এভিডেন্স আমাদের হাতে আছে যে এভিডেন্স আদালতে উপস্থাপনের পরে দেশবাসী নিজেরাই বুঝতে পারবেন যে এই আসামিদের প্রতি সত্যিকারের সুবিচার করা হলেও তাদের কতটুকু সাজা নিশ্চিত করা যায়। এবং দুনিয়ার অন্যান্য দেশ যারা আমাদেরকে অবজার্ভ করছেন তারাও বুঝতে পারবেন যে আমরা কোনো রাজনৈতিক উদ্দেশ্যে এই বিচারটা করছি না। তাদের যে অপরাধ তার প্রাপ্য শাস্তি দেওয়ার জন্যই আমরা একটা স্বচ্ছ বিচার প্রক্রিয়া নিয়ে এগিয়ে যাচ্ছি। সাংবাদিক এইচ.এম. আশিকুজ্জামান, আমরা বিগত ফ্যাসিস্ট আমলে দেখেছি এখানে মানবতা বিরোধী অপরাধের বিচার চলতে। বাংলাদেশের একজন খ্যাতিমান সংসদ সদস্য, একজন প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব বাংলাদেশের রাজনীতি এবং ইসলামিক স্কলার হিসাবে জনাব মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর মামলায় সাক্ষী দিতে এসে আমরা দেখেছি একজন সাক্ষী শুকুরঞ্জন বালিকে আদালতের সামনে থেকে গুম করে নিয়ে যেতে, এবং তার লোমহর্ষক বর্ণনা গণমাধ্যমে ইতিমধ্যে এসেছে। বর্তমানে যে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে, আপনি প্রতিদিন সুপ্রিম কোর্ট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কাভার করেন। বর্তমান বিচারের স্বচ্ছতা নিয়ে আপনার অনুভূতি কী? আজকের এই বাস্তবতায় আমি প্রথমেই শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি 24-এর গণ অভ্যুত্থানে যে সূর্য সন্তানেরা তাদের রক্তের বিনিময়ে নতুন এক সম্ভাবনার বাংলাদেশ দিয়েছেন। সেই বাংলাদেশে আমি তাদের প্রতি শ্রদ্ধার সঙ্গে তাদেরকে স্মরণ করছি। বিচারের এখন পর্যন্ত যে বাস্তবতা আমি যতটুকু দেখেছি, মাননীয় বিচারক বৃন্দ, প্রসিকিউশন এবং আসামি পক্ষ কেউ হয়তো বলতে পারবে না, এবং কোনো প্রশ্ন আমরা দেখিনি কেউ তুলতে পেরেছে যে বিচারিক জায়গায় সে বঞ্চিত হয়েছে। প্রসিকিউশন পক্ষ থেকে বিচারিক দৃষ্টিকোণ থেকে তারা যদি কিছু অপোজও করেন, সেক্ষেত্রেও বিজ্ঞ আদালত আসামি পক্ষকে তাদের কথা বলার এবং তাদের যতটুকু যে বিষয় সেখানে সুযোগ দিয়েছেন। স্বচ্ছতার জায়গাটিতে এখন পর্যন্ত আমি পরিপূর্ণ স্বচ্ছতাই বলবো দেখেছি। আপনি আরও যদি স্বচ্ছতার প্রসঙ্গ আনেন, আগের যে ট্রাইব্যুনালের বিচার এবং বর্তমান বিচার যেটি হচ্ছে, সেখানে বড় একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে গণমাধ্যমে এই বিচারটির সরাসরি সম্প্রচার। এখন পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 24 জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থানের ক্ষেত্রে মানবতা বিরোধী অপরাধের বিচার, সেই বিচারে বিচারিক স্বচ্ছতা লক্ষ্য করছি। জনাব মাননীয় চিফ প্রসিকিউটর, শেখ হাসিনার বিরুদ্ধে আপনি ওপেনিং স্টেটমেন্টে যে সমস্ত বক্তব্য উপস্থাপন করেছেন, প্রথম যে সাক্ষ্য গ্রহণ, একজন সংবাদকর্মী হিসেবে সেখানে অনেককেই আমরা আবেগ আপ্লুত দেখেছি। শেখ হাসিনার মামলার তদন্ত কার্যক্রম এবং ওপেনিং স্টেটমেন্ট উপস্থাপন করতে গিয়ে তার যে নিষ্ঠুরতা উপলব্ধি করেছেন বিভিন্ন সাক্ষ্য প্রমাণের মধ্যে দিয়ে, এ বিষয়ে কিছু বলবার জন্য আহ্বান জানাই। চিফ প্রসিকিউটর হিসাবে আমরা কিন্তু আবেগশূন্যভাবে আমাদেরকে কাজ করতে হয়। তবে আমরাও কিন্তু মানুষ, আমরা যে
সংগঠিত নিষ্ঠুরতা যেটা দেখেছি, সেগুলো যখন আমরা দেখি আমরাও কিন্তু স্বাভাবিকভাবে আবেগ আপ্লুত হই। কারণ ভিকটিম পরিবারের স্বজনদের যে আহাজারি, তাদের কান্না এবং যে বিভৎসতা, যেমন ধরুন আশুলিয়াতে 6 জন মানুষকে পুড়িয়ে দেওয়া হলো, 5 জনকে গুলি করে হত্যা করে নিশ্চিত করা হয়েছিল মারা গিয়েছে, একজন তখনও জীবিত, সে নড়াচড়া করছিল। রাষ্ট্রেরই একটা বাহিনী, সেই পুলিশ বাহিনী তাকে উদ্ধার না করে হসপিটালে না পাঠিয়ে আগুন ধরিয়ে দিল পেট্রোল ঢেলে, জীবন্ত মানুষটা সহ। এরপরে আগুন নিভে যাচ্ছিল দেখে আবার কাঠ এনে সেখানে ঢাললো। একটা মানুষের নিষ্ঠুরতার লেভেল কতদূর গেলে তাকে অমানুষ বলা যাবে? এগুলো কিন্তু আমরা দেখছি, এগুলো আমাদের হাতে এসেছে। এবং আরও বহুমাত্রিক যে তদন্তগুলো আছে, যখন গুমের তদন্তগুলোতে আমরা এমন কিছু এভিডেন্স পেয়েছি যে সেগুলো যখন আদালতে উপস্থাপন করা হবে তখন অনেকেরই জ্ঞান হারানোর আশঙ্কা আছে। এত বিভৎস নিষ্ঠুরতা, এগুলোর মধ্য দিয়ে কিন্তু রাষ্ট্রটা তারা এগিয়ে নিয়েছে এবং এই নিষ্ঠুরতা বিভৎসতার মাধ্যমে তারা প্রতিপক্ষকে নীরব করে দিতে চেয়েছে, সাইলেন্স করতে চেয়েছে, তাদেরকে দমিয়ে রাখতে চেষ্টা করেছে এবং একসময় অপরাধ তারা ঢাকতে পারেনি এবং তারা তাদের অপরাধ প্রকাশিত হয়ে গেছে এবং তারা বিচারের মুখোমুখি আজকে হয়েছে। এবং আমরা যেটা বলেছি যে যত বড়ই হোক, তার ছায়া যত লম্বাই হোক, ন্যায় বিচারের হাত তার চেয়েও লম্বা। সুতরাং প্রত্যেককে তার প্রাপ্য প্রতিফল বুঝিয়ে দেওয়া হবে। জুলাই আগস্টের গণ অভ্যুত্থান পরবর্তী আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠার বিষয়টি আপনি কিভাবে দেখছেন? এই 16 বছরে কি হয়েছে? আপনাকে ইচ্ছা হলো উঠিয়ে নিয়ে চলে গেল। প্রথম দোয়া করতো ফ্যামিলি মেম্বাররা যে আমার ছেলেটাকে যেন গুম করে না দেয়। এই দোয়া কালাম পড়তে পড়তে 2-4 দিন 10 দিন পরে আপনাকে গুম করলো না, তখন আপনাকে একটা মামলায় চালান দিল হয়তোবা, তাহলে আপনি সৌভাগ্যবান। মামলায় চালান দেওয়ার পরে তখন দোয়া করতে হতো যে একে রিমান্ডে নিয়ে যেন মেরে না ফেলে অথবা ক্রস ফায়ারে না দেয়, এটা দ্বিতীয় দোয়া করতো। আবার যখন ক্রস ফায়ার বা রিমান্ড শেষ হতো তখন স্বস্তি ফেলতো যে আমার যত বছরের কারাদণ্ড হোক, আমাকে তো অন্তত গুম করে দেয়নি, ক্রস ফায়ারে দেয়নি। এই যে একটা অবস্থা ছিল, কোনো জবাবদিহিতা ছিল না। আপনি ফেসবুকে একটা কমেন্ট করবেন, আপনাকে ধরে নিয়ে যাবে। সুতরাং এটা ছিল একটা জঙ্গলের আইনের রাষ্ট্র, যে যাদেরকে তারা মনে করতো শত্রু তাদেরকে যেমন খুশি গ্রেপ্তার করা যেত, যেমন খুশি খুন করা যেত, যেমন খুশি মামলায় ঢুকানো যেত, যেমন খুশি টর্চার করা যেত, যেমন খুশি তাদেরকে স্ক্যান্ডালাইজ করা যেত, যেটা তারা করেছে। যে যখনই তাদের মতের বিপক্ষে গিয়েছে রাজাকারের বাচ্চা বলেছে। সেই রকম একটা ললেসনেস থেকে এই 5ই আগস্টের বিপ্লবের পরে, 36শে জুলাইয়ের বিপ্লবের পরে বাংলাদেশে আইনের শাসন ফেরত এসেছে। গত 1 বছরে একটি মিথ্যা মামলাও বাংলাদেশের সরকারের বা পুলিশ বাদী হয়ে কিন্তু করেনি। একটি গুমের ঘটনা গত 1 বছরে ঘটেনি। এক্সট্রা জুডিশিয়াল কিলিং যে কয়েকটা ঘটনা বিচ্ছিন্নভাবে ঘটেছে, সেগুলো ব্যাপারে রাষ্ট্র জবাবদিহিতা নিশ্চিত করার জন্য ব্যাপকভাবে কাজ করছে। এগুলো বিভিন্নভাবে গণপিটুনির নামে যেগুলো ঘটনা ঘটেছে সেগুলো রাষ্ট্রকে অ্যাড্রেস করতে হচ্ছে। কারণ আপনাদের মনে রাখতে হবে, সমস্ত পুলিশ বাহিনী কিন্তু পালিয়ে গিয়েছিল। এমপিরা পালিয়েছে, ক্যাবিনেট মেম্বাররা পালিয়েছে, পুলিশ পালিয়েছে, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর পালিয়েছে, এমনকি মসজিদের ইমাম পালিয়েছে। এমন একটা সমাজের মধ্যে একটা ল অ্যান্ড অর্ডারকে স্বাভাবিক করতে একটা সার্টেন সময় লাগে। সে কারণে হয়তো কিছু জায়গায় দুর্বলতা পরিলক্ষিত হয়েছে বা হচ্ছে, কিন্তু এটা দ্রুতই কন্ট্রোলে আসছে। এবং আমি মনে করি আমাদের শহীদেরা যারা জুলাই বিপ্লবে প্রাণ দিয়েছেন, তাদের রক্তের বিনিময়ে যে স্বপ্ন তারা দেখেছিলেন নিরাপদ একটি বাংলাদেশ, সেটি প্রতিষ্ঠার যাত্রাটা শুরু হয়েছে, সেটা চলছে। ইনশাল্লাহ আগামীতে আরও দৃঢ়ভাবে এই স্বপ্নটা বাস্তবায়ন হবে, আমরা দেখতে পাবো। আসছি এস.এম. আশিকুজ্জামান, আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠার ক্ষেত্রে বিশেষ করে সর্বোচ্চ আদালতে 21শে সেপ্টেম্বর মাননীয় প্রধান বিচারপতি একটি রোডম্যাপ ঘোষণা করেছেন। বিচার বিভাগ সংস্কার কমিশন ইতিমধ্যে তাদের প্রতিবেদন দিয়েছে এবং আইন বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে বেশ কিছু অর্ডিন্যান্স জারি করে বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক পদক্ষেপ তারা কার্যকর করেছে এবং অনেক কিছু এখনও চলমান প্রক্রিয়ায় রয়েছে। আপনি সর্বোচ্চ আদালতের সাংবাদিকতার অবস্থান থেকে আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠার কি ইতিবাচক দিক আপনার চোখে পরিলক্ষিত হয়েছে? বিগত একটা দীর্ঘ সময় আমরা দেখেছি বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন উঠেছে দেশে আইনের শাসন নেই, বিচারের বাণী নিভৃতে কাঁদে। আমি যদি একটি ছোট্ট দৃষ্টান্ত উচ্চ আদালতের দেই, আপনি চিন্তা করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কথা। তিনি বয়স্ক একজন ব্যক্তি, তার বিরুদ্ধে যে মামলা, গ্র্যাভিটি অফ অফেন্স যদি চিন্তা করেন অভিযোগের জায়গা থেকে, সেই বাস্তবতায় তাকে দণ্ড দেয়া হলো। আমরা জুলাই আগস্ট পরবর্তী সময়ে দেখলাম যে পুরো জিনিসগুলোই আবার প্রমাণিত হয়েছে যে এই বিচারটি বিচার ছিল না। এই বিচারটি তাকে মিথ্যেভাবে বা মিথ্যে অভিযোগে শাস্তি দিয়েছে। দুর্নীতি দমন কমিশনের থেকেও বলা হয়েছে যে এই অভিযোগগুলো সত্য ছিল না। তাহলে আমরা দেখেছি ওই সময়
তার জামিনের জন্য কতবার আকুতি মিনতি সর্বোচ্চ আদালতে করা হয়েছে, ন্যূনতম জামিনের সুবিধাটুকু পায়নি। একজন নাগরিক হিসেবে যে সুবিধা তার পাওয়ার কথা ছিল, তার বাইরে একজন নারী হিসেবে, অসুস্থ হিসেবে যে ন্যূনতম জায়গাটুকু বিচারিক জায়গা তার অধিকারের ছিল, সেই জায়গা থেকে তিনি বঞ্চিত হচ্ছিলেন দীর্ঘ বছর। আমরা জুলাই এই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে ন্যায় বিচার দেখলাম। সেক্ষেত্রে অবশ্যই বলা যায় যে বিচার বা আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা হচ্ছে। আরেকটি বিষয় আপনি বললেন যে বিচার বিভাগ কেন্দ্রিক নানা সংস্কারমূলক কর্মকাণ্ডই আমি বলবো, সেগুলোও দৃশ্যমান। আপনি দেখেন জুডিশিয়ারির সামনে এখন সবচেয়ে বড় একটি সম্ভাবনার দিক রয়েছে, সেটি হলো পৃথক সচিবালয় প্রতিষ্ঠার বিষয়টি। মাননীয় প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ তার রোডম্যাপ এবং বিচার বিভাগ পৃথক সচিবালয়টি তিনি যেভাবে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন, আমরা মনে করি, তার কথায় শুনেছি যে সেটি এখন বাস্তবায়নের দ্বার প্রান্তে। যদি এটি হয়, দেশের বিচার বিভাগ অবশ্যই আগামীতে সত্যিকারের স্বাধীন হবে। সেক্ষেত্রেও দেখেন এই পুরো প্রেক্ষাপটটি কিন্তু আসলে এই জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ের এক নতুন বাস্তবতায়। তাহলে এই জায়গা থেকেও বলা যায় যে বিচার কিংবা আইনের শাসন অবশ্যই বিচারহীনতার জায়গা থেকে পরিবর্তন হয়ে প্রতিষ্ঠার জায়গায় এসেছি। চিফ প্রসিকিউটর, সরকার চিন্তা করছেন স্থায়ী অ্যাটর্নি সার্ভিস করবেন। স্থায়ী অ্যাটর্নি সার্ভিস সেটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই হোক, সুপ্রিম কোর্ট এবং বাংলাদেশের টোটাল বিচার ব্যবস্থায়, এটাকে আপনি কিভাবে দেখছেন? দুনিয়ার বিভিন্ন দেশে এটার নজির রয়েছে। সরকার এটার ব্যাপারে আইন প্রণয়নের জন্য ড্রাফট করেছেন এবং এই ব্যাপারে কিন্তু সব বিশেষজ্ঞদের মতামত নিচ্ছেন। এবং এটা ভালো দিক যে একটা আইন প্রণয়নের আগে স্টেক হোল্ডারদের কাছ থেকে মতামত নেওয়া এবং মতামত নিয়ে যে প্রস্তাবিত যে আইনটা আছে সেখানে যে সমস্ত জায়গায় সমস্যা হতে পারে সেগুলোকে কিন্তু অ্যাড্রেস করা হচ্ছে, যাতে করে একটা নিখুঁত এবং একটা পারফেক্ট আইন হয় বাংলাদেশের জন্য। আমি মনে করি যে এই যে ক্ষমতার পালাবদলের সাথে সাথে ইচ্ছে মতো দলীয় লোককে দিয়ে প্রসিকিউশন সাজানো, এর ফলে দুর্নীতির সুযোগ সৃষ্টি হয়, পলিটিক্যাল বায়াসের সুযোগ থাকে। এই জায়গার থেকে যদি স্থায়ী প্রসিকিউশন বা অ্যাটর্নি সার্ভিস করা হয়, সেটা দেশটাকে একটা ইতিবাচকভাবে সামনে এগিয়ে নেবে। তবে এই ব্যাপারে যে সমালোচনাগুলো এখন আছে সেগুলোকে অ্যাড্রেস করা উচিত, সেটা করা হচ্ছে। এই ব্যাপারে আমি মনে করি এটা একটা ভালো দৃষ্টান্ত হবে যদি বাংলাদেশে এটা করা যায়। সুপ্রিম কোর্টের জন্য পৃথক সচিবালয়ের স্বপ্ন দেখছেন মাননীয় প্রধান বিচারপতি, একাধিকবার তার সংকল্প জাতির সামনে প্রকাশ করেছেন এবং সরকার ইতিমধ্যে সুপ্রিম কোর্ট সচিবালয়ের জন্য চিন্তা করছেন। এই পৃথক সচিবালয়টা কতটা গুরুত্বপূর্ণ আপনি মনে করেন? অসম্ভব গুরুত্বপূর্ণ। কারণ বিচার বিভাগের স্বাধীনতার কথা যখনই বলবেন, আপনি যদি পৃথক সচিবালয় না থাকে তাহলে স্বাধীনতাটাতে এমনিতেই চলে যায়। কারণ বিচারকদের বদলি, প্রমোশন, বেতন, ভাতা সব কিছু আইন মন্ত্রণালয়ের হাতে। আপনি বলছেন স্বাধীনভাবে বিচার করবেন, তো আপনি স্বাধীনভাবে বিচার করলে আপনার প্রমোশন বন্ধ হতে পারে, আপনি বদলি হয়ে যেতে পারেন, আপনাকে অর্থনৈতিক যে সমস্ত ফ্যাসিলিটিস দেওয়ার কথা সেটা দিলেন না। আপনি যখনই কারো কাছে মুখাপেক্ষী হবেন তখনই কিন্তু আপনি তার প্রতি এক ধরনের বায়াস আপনার চলে আসবে। এই বায়াস থেকে বাঁচতে হলে সুপ্রিম কোর্ট বা বিচার বিভাগের একটা পৃথক সচিবালয় অবশ্যই লাগবে। এটা যেহেতু একটা বড় প্রজেক্ট হবে, এটার জন্য আলাদা লোকবল লাগবে, স্থাপনা লাগবে, বাজেট লাগবে। সেই জন্য সরকার এই মুহূর্তে হয়তো একটু সময় নিচ্ছেন করার জন্য, কিন্তু এটা সরকার করবেন বলে আমি মনে করি। এবং এটা বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসের যতগুলো ড্রব্যাকস আছে, যতগুলো সমস্যা আছে, এটা দূর করতে পৃথক সচিবালয় অবশ্যই প্রয়োজন হবে এবং এটা অনেক বড় কাজ হিসাবে গণ্য হবে বলে আমরা মনে করি। এস.এম. আশিকুজ্জামান, এদেশের মানুষের যে প্রত্যাশা, জুলাই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা কিভাবে পরিপূর্ণ হবে বলে আপনি মনে করেন? জুলাইয়ের যে গণ অভ্যুত্থান, এটি এদেশের, আমি মনে করব, সকল মানুষ, নাগরিক এবং রাজনৈতিক দল, নেতৃত্ব সবার জন্য মনে করি একটি শিক্ষা। এই শিক্ষাটি সবাইকেই উপলব্ধি করা, ধারণ করা প্রয়োজন বলে মনে করি। এই জুলাইয়ের যে সুযোগটি আমাদের মধ্যে এসেছে, ছাত্র জনতার রক্তস্নাত এক গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে আমরা নতুন একটি সম্ভাবনার কথা বলছি, সেটির ক্ষেত্রে আমি মনে করি দেশের সকল নাগরিক, রাজনৈতিক দল এবং নেতৃত্বকে একটি সুস্থ চিন্তা করতে হবে যে আমাদের এই প্রজন্ম কেন তাদের জীবন দিয়ে আমাদের জন্য এই নতুন সুযোগ দিল। আমি মনে করি বিশেষ করে রাজনৈতিক ব্যক্তিবর্গ, রাজনৈতিক দলগুলো যদি এই জুলাই গণ অভ্যুত্থান এবং এই রক্তরাঙা ইতিহাস বা বাস্তবতাকে উপলব্ধি করে, সেক্ষেত্রেই জুলাই আন্দোলন সার্থক হবে। 3 আগস্ট 24 যেদিন এক দফা ঘোষণা করা হয়েছে
বাংলাদেশের ঐতিহাসিক স্থান জাতীয় শহীদ মিনার থেকে। সেদিনও আপনাকে এদেশের গণতন্ত্র, মানবাধিকার, মৌলিক অধিকারের পক্ষে এদেশের মানুষকে ফেসিবাদের বিরুদ্ধে যে লড়াই, সে লড়াইয়ে সামিল হওয়ার জন্য আপনি আহ্বান জানিয়েছিলেন। বর্তমান বাস্তবতায় জুলাই গণ অভ্যুত্থানের সফল পরিণতি যদি আমরা দেখতে চাই, সেক্ষেত্রে কি কি সিদ্ধান্ত নিতে হবে দেশের বর্তমানে রাজনৈতিক নেতৃত্বের বলে আপনি মনে করেন? 3রা আগস্টে 2024 শহীদ মিনারের সেই মহাসমাবেশে আমিও ছিলাম আমার 3 পুত্রকে নিয়ে। 10 বছর, 13 বছর এবং 22 বছরের 3 পুত্রই কিন্তু সেই আন্দোলনে তারা অংশগ্রহণ করেছিল এবং পিতা হিসাবে আমিও গিয়েছি। তাদের যে স্পৃহা, আপনাকে মাথায় রাখতে হবে যে এই সব বাচ্চারা যখন আন্দোলনে গেছে তারা কিন্তু কোনো পলিটিক্যাল বায়াস থেকে ড্রিভেন না, তারা পিওরলি দেশপ্রেম, মৌলিক অধিকার, মানবাধিকার, বাকস্বাধীনতা এগুলোর স্বপ্ন নিয়েই তারা গিয়েছে। তারা কোনো খারাপ চিন্তা করার সময় তাদের আসেইনি। সুতরাং তাদের এই বিশুদ্ধ যে স্বপ্ন ছিল দেশ গঠনের, সেই স্বপ্ন আমাদের রাজনীতিবিদদেরকে এবং আজকে যারা ক্ষমতায় আছেন তাদেরকে এটা বাস্তবায়ন করতে হবে, কারণ এটা তাদের রক্তের প্রতি এদেশের রাজনীতিবিদদের দায়। এখন এই সময় রাজনীতিবিদরা বিভিন্নভাবে মতপার্থক্যে যে জড়াচ্ছেন, এটা খুবই দুর্ভাগ্যজনক। কারণ দেখুন, সমস্ত সরকারের সব কিছু কিন্তু পালিয়ে চলে গিয়েছিল। 3 দিন কিন্তু বাংলাদেশে কোনো সরকার ছিল না। জনগণ বাংলাদেশকে রক্ষা করেছে। কোনো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কিন্তু খারাপ হয়নি ওই 3টা দিনে। 8ই আগস্টে প্রধান উপদেষ্টা দায়িত্ব নেওয়ার পর 5ই আগস্ট থেকে 8ই আগস্ট পর্যন্ত এই কয়েকটা দিন বাংলাদেশকে শাসন করেছে। এই বাচ্চারা রাস্তায় ট্রাফিক পুলিশের ভূমিকা পালন করেছে, আইন শৃঙ্খলা রক্ষা করেছে, ডাকাত পাহারা দিয়েছে। সুতরাং এই জাতির জনগণের ইচ্ছা এবং অভিপ্রায় যে সর্বোচ্চ আইন, সেটা কিন্তু সেই সময় প্রমাণিত হয়েছে এবং তাদের এই দুর্বৃত্তের হাত থেকে তার রাষ্ট্র ক্ষমতাকে উদ্ধার করে একটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তারা এই দায়িত্বটা দিয়েছে। এবং রাজনীতিবিদদের কাজ হচ্ছে এই মহা সুযোগটাকে গ্রহণ করে সংবিধানের সংস্কার, বিচার ব্যবস্থার সংস্কার, পুলিশের সংস্কার, সেনাবাহিনীর সংস্কার, গোয়েন্দা সংস্থাগুলোর সংস্কার, আরও যত জায়গাগুলো আছে সেই সংস্কারগুলো করা, এটার ঐতিহাসিক একটা সুযোগ চলছে। কোনো ধরনের মত পার্থক্য তৈরি করে জুলাই বিপ্লবকে ছোট করে দেখানো, মুক্তিযুদ্ধের সাথে তুলনা করা, কোনটা ছোট কোনটা বড়, এইটা বিতর্কের বিষয় নয়। আমাদের ইতিহাসের প্রত্যেকটা এক একটা মাইলস্টোন, 52 ভাষা আন্দোলন, 71 মুক্তিযুদ্ধ, 90 গণ অভ্যুত্থান এবং 24 জুলাই বিপ্লব, প্রত্যেকটি জাতির এক একটা মাইলস্টোন। এবং সর্বোপরি জুলাই বিপ্লব ছিল এটা অভূতপূর্ব সামরিক যুদ্ধ। 71 যুদ্ধ এটা সেনাবাহিনী করেছে, মানুষ সশস্ত্র লড়াই করেছে। এখানে আপনি আইডি কার্ড এবং স্কুল ব্যাগ নিয়ে লড়াই করেছেন এবং তার মধ্য দিয়ে আপনি এপিসি, হেলিকপ্টার এবং ড্রোনকে পরাজিত করেছেন। এরকম মহাকাব্যিক বিপ্লব তো দুনিয়াতে আর নাই। সুতরাং এই বাস্তবতা উপলব্ধি করতে হবে। যদি আমরা এটা না করি, আমরা যদি পুরনো রাজনৈতিক দ্বন্দ্বে নিজেদেরকে জড়াই, ওই দলীয় স্বার্থ, ব্যক্তি স্বার্থ, পরিবারের স্বার্থর দিকে যাই, তাহলে কিন্তু এই জেনারেশন যে বাংলাদেশে এখনও জীবিত, তারা কিন্তু পরবর্তী যে কোনো রাজনৈতিক শক্তিকেও হাসিনার মতোই ছুঁড়ে ফেলার ক্ষমতা রাখে এবং তারা কিন্তু ফেলবে সেটা। সুতরাং রাজনৈতিক দলগুলোকে বলবো, তাদের অবশ্যই সুবিবেচনার পরিচয় দিতে হবে। এই সুযোগ থেকে কাজে লাগিয়ে রাষ্ট্রকে মুক্তিযুদ্ধের স্বপ্ন, জুলাই আগস্টের বিপ্লবের স্বপ্ন, জেনারেশন জি এর যে স্বপ্ন, সেটা বাস্তবায়নের মহাসুযোগ। এখন পারিবারিক তান্ত্রিকতা, তোষামদের রাজনীতি, দুর্নীতির মহোৎসব, এগুলোর থেকে বেরিয়ে আসার সুযোগ তৈরি হয়েছে। সংবিধানে অনেক সুন্দর সুন্দর কথা আছে, বলা হয় পৃথিবীর ইতিহাসে অন্যতম সুন্দর সুলিখিত সংবিধান। কাজের জায়গায় কি হয়েছে? এই সংবিধানের আন্ডারে পরপর ভোটারবিহীন নির্বাচন হয়েছে, এই সংবিধানের আন্ডারে গুম হয়েছে। সংবিধানের আমাদের সুপ্রিম কোর্ট প্রোটেকশন দিতে পারেনি তো। ব্যারিস্টার আরমান সুপ্রিম কোর্টের লয়ার ছিল, তাকে গুম ধরে নিয়ে চলে গেল, 8 বছর গুম করে রাখা হলো। সুপ্রিম কোর্ট কি কোনো প্রতিকার করেছে? করেনি তো। এই বিচার ব্যবস্থা আমাদেরকে কোনো বাকস্বাধীনতা রক্ষা করতে পারেনি, জীবনের অধিকার দিতে পারেনি। নির্বাচন কমিশন সংবিধানের আন্ডারে ছিল। নির্বাচন কমিশন আমি আর ডামি নির্বাচন দিয়েছে, নৈশ ভোটের নির্বাচন দিয়েছে। জনগণের ইচ্ছা যদি বলে নির্বাচিত প্রতিনিধি, মমতাজও কিন্তু নির্বাচিত প্রতিনিধি, জয়নাল হাজারিরাও নির্বাচিত প্রতিনিধি ছিল। এই জাতীয় তামাশার নির্বাচনে এরা আসলে সত্যিকারের জনগণের ইচ্ছা এবং আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করে না। সুতরাং এই যে সংবিধান, যে ব্যবস্থা গত 54-55 বছরে আমাদের আকাঙ্ক্ষাকে ধারণ করতে পারেনি বা সমাধান দিতে পারেনি, সেগুলোকে পুনর্বিন্যাসের সুযোগ এসেছে। আমি কেন 50 বা 60 বছর আগের সংবিধান নিয়ে এখন ভাববো? নতুন দুনিয়ার বাস্তবতায়, নতুন পরিবর্তনের আলোকে এই জেনারেশনের আগামীর বাস্তবতা ভিন্ন, আমাদের অর্থনৈতিক চ্যালেঞ্জটা ভিন্ন, আমাদের জাতীয় চ্যালেঞ্জগুলো ভিন্ন। সেগুলোকে অ্যাড্রেস করার মতো সংবিধান প্রণয়ন করা উচিত। জাতীয় ঐক্যমত্য থাকা উচিত, শাসন ব্যবস্থা, শাসন পদ্ধতির ব্যাপারে ঐক্যমত্য থাকা উচিত। এইখানে যত বেশি উদারতা দেখাবেন রাজনৈতিক দলগুলো, যত বেশি ব্যক্তি দলীয় স্বার্থের ঊর্ধ্বে ভাবতে পারবেন, ততই দেশের মঙ্গল হবে। যদি এটা আমরা হেলায় হারাই, তাহলে আমাদের কপালে কিন্তু হাসিনার চেয়েও আরও খারাপ পরিণতি থাকতে পারে।
সেজন্য আমি আশাবাদী মানুষ। আমি দিন শেষে বিশ্বাস করি আমাদের প্রত্যেক রাজনৈতিক দল তারা বুঝতে পারবেন, সুবিবেচনার পরিচয় দিবেন, একমতে পৌঁছবেন এবং শহীদদের এই রক্তকে তারা বৃথা যেতে দেবেন না। 5ই আগস্টের পর যে সাংবাদিকতা আপনি চর্চা করছেন, আপনি কোনো পার্থক্য কি দেখতে পাচ্ছেন? গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাক স্বাধীনতার বাস্তবতা দেখছেন। বিষয়টি কিন্তু সাংবাদিকতার জায়গায় না নিলে বাক স্বাধীনতা দিয়েই চিন্তা করা যায়। আপনি কতটুকু লিখতে পারছেন, বলতে পারছেন, সেটির মধ্য দিয়েই সব কিছু ফুটে ওঠে। আমরা একটা দীর্ঘ সময় দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিতে হলেও আপনাকে ভাবতে হয়েছে, কিংবা ভাবনার পর আপনি থেমে গিয়েছেন। আর যদি কেউ সমালোচনার মাত্রা সেই পর্যায়ে নিয়েছেন, তাকে দুর্ভোগ পোহাতে হয়েছে। অতএব ব্যক্তিকেন্দ্রিক পর্যায় থেকে যদি এই অবস্থা হয়, সাংবাদিকতায় কি ছিল সেটাও আমরা বারবার দেখেছি। সাংবাদিকতা, শুদ্ধ সাংবাদিকতা কিংবা সঠিক সাংবাদিকতা করতে গেলে তা অনেকের ভাগ্য কি জুটেছে সেটা আমরা অসংখ্য উদাহরণ বিগত সময়ে দেখেছি। সাংবাদিকতাকে সবসময় একটি প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে যেতে হয়। এখন সাংবাদিকতা অনেকাংশেই আমি বলবো আগের সেই ভয়াবহ অবস্থায় নেই। তবে শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর যে কোনো জায়গায় সাংবাদিকতা সবসময় চ্যালেঞ্জিং, সেটি যে কোনো বাস্তবতায়। যোগে যোগে যে কোনো আন্দোলনে স্লোগানের একটি বড় ধরনের ভূমিকা থাকে। আমরা দেখেছি বিশেষ করে 16ই জুলাই আবু সাইদ শহীদ হওয়ার পর সেই স্লোগানের মধ্যে নতুন ধরনের ডাইমেনশন আমরা দেখেছি। যেমন কিছু স্লোগান আমরা যদি একটু স্মরণ করি, লাশের ভিতর জীবন দে, নইলে গদি ছাইরা দে, বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর, আবু সাইদ স্মরণে ভয় করি না মরণে। এই যে অসংখ্য স্লোগান এই আন্দোলনের সময় রাজপথে অগণিত মানুষ, জেনারেশন জেনজি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দিয়েছে। এই স্লোগানগুলো আন্দোলনকে ত্বরান্বিত করেছে। আপনি কি মনে করেন? এই জুলাই বিপ্লবে অনেকগুলো বড় বড় ঘটনা ঘটে গেছে। প্রতিবাদের জায়গা যেখান থেকে হওয়ার কথা তারা করতে পারেনি, অন্য জায়গা থেকে এসেছে। তারা নতুন ন্যারেটিভ তৈরি করেছে। এই জেনারেশন জি এর জন্য আমাদের দেশের ভেতরে এবং বাইরে থেকে অনেক যারা ইনফ্লুয়েন্সার, তারা ইউটিউবে হোক, সামাজিক মাধ্যমে হোক, অন্য কোনোভাবে হোক, তারা নতুন বয়ান তৈরি করতে, ন্যারেটিভ তৈরি করতে সাহায্য করেছেন। তরুণেরা প্রতিনিয়ত বয়ান তৈরি করেছে। দেখুন, রাজাকার শব্দটাকে এমন ট্যাবুতে পরিণত করা হয়েছিল যে এটা রাজাকার নামে যদি কাউকে একবার আপনি বলতে পারেন, তাহলে তার সমস্ত মৌলিক অধিকার নাই। সমাজের সবচাইতে ঘৃণিত ব্যক্তি, তাকে মারতে পারবেন, খুন করতে পারবেন, ফাঁসি দিতে পারবেন, কোনো অপরাধ না। সেই রকম একটা ঘৃণিত শব্দ দিয়ে পুরো আন্দোলনকারীকে চিহ্নিত করা হলো। তারা তো সেই সময় সেই ট্যাবুটা ভাঙলো। তারা বলল কি, তুমি কে, আমি কে, রাজাকার। রাজাকার যারা রাজাকার ছিল তারাও কিন্তু বলতে সাহসী হয় না আমি রাজাকার, কারণ এতটাই ঘৃণার বস্তুতে রাজাকার শব্দটাকে পরিণত করা হয়েছিল। সেই জায়গায় এরা কি অসীম সাহস যে তুমি কে, আমি কে, রাজাকার। রাজাকার এটা করেছে তারা। চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। তারপরে আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। এই যে দেখেন, আর হচ্ছে ভয়ের সংস্কৃতি ভাঙার কি মারাত্মক সব কাজ হয়েছে। ইন্ডিয়ার ভয়, অমুক বাহিনী, তমুক বাহিনীর ভয়, এগুলো রাজনৈতিক দলগুলো বিবেচনা করেছে। কিন্তু তারা বলেছে, এক কথায় বলে দিছে, দেয়াল লিখানো দেখবেন, হয়তো তারা অশ্লীল ভাষা লিখেছে, পুলিশ ড্যাশ 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 করি না, এক কথায় শেষ। আপনি গ্রাফিতিগুলো দেখেন বিশ্ববিদ্যালয়ের দেয়ালে দেয়ালে, রাজপথে, সড়কের মধ্যে। এই যে ইনোভেটিভ চিন্তা, যেগুলো মাথায় আমাদের কখনো আসেনি, এই জেনারেশন জি এর মাথায় এসেছে। এই জন্যই আগামীর বাংলাদেশ একটা ভিন্ন বাংলাদেশ হবে। আমাদের রাজনীতিবিদরা যদি এটা না বুঝেন, তাহলে তারা লুজ করবেন, তারা অপ্রাসঙ্গিক হয়ে যাবেন। কোন জেনারেশনকে তারা নেতৃত্ব দিতে যাচ্ছেন, কোন জেনারেশন আগামীর বাংলাদেশকে ডমিনেট করবে, তাদের সম্পর্কে সম্যক ধারণা না থাকলে আগামী দিনের যে কোনো রাজনৈতিক দল ব্যর্থ হবেন। আর যারা এটাকে ধারণ করতে পারবেন, তারাই সত্যিকারের বাংলাদেশকে নেতৃত্ব দেবেন এবং বাংলাদেশকে তারা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। জনাব আশিকুজ্জামান, যতদিন বাংলাদেশ থাকবে ততদিন দুনিয়া কাঁপানো সেই জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাস আমাদের ইতিহাসে সেইটা বহন করবে। একজন গণমাধ্যম কর্মী হিসাবে 36 দিনের লড়াই আপনি নিজের চোখে দেখেছেন। মানুষের যে প্রত্যাশা, সুশাসন, আইনের শাসনের একটি সমৃদ্ধ বাংলাদেশ, সেই ক্ষেত্রে আপনার প্রত্যাশা কি? যে পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ 24-এর গণ অভ্যুত্থান, সেই বিষয়গুলো আমরা যেন সুন্দরভাবে
নিজেদের জীবনের সাথে মেলাতে পারি, আমরা যেন আইনের শাসনের মধ্যে থাকতে পারি, আমরা যেন বাকস্বাধীনতাকে ধারণ করে থাকতে পারি, আমাদের যে মৌলিক অধিকারগুলো সেগুলো নিশ্চিত করতে পারি। এই জিনিসগুলো এবং সামগ্রিকভাবে যদি একটি রাজনৈতিক স্থিতিশীলতা, রাজনৈতিক যে সহমর্মী একটা পরিবেশ এগুলো আনতে পারি, তাহলেই আমি মনে করব যে এই গণ অভ্যুত্থান সার্থক এবং সফল হবে। সেই সাথে অবশ্যই আমাদের 52, 69, 71 সেই সব ঐতিহাসিক যে আমাদের পথপরিক্রমা, আমাদের ইতিহাস, সে সব কিছুর মেলবন্ধনেই সার্থক এবং সফল এক নতুন বাংলাদেশ হবে। আমাদের সবচাইতে বড় অর্জন, গত 15.5 বছর বাংলাদেশে ফেসিবাদী এবং স্বৈরাচারী শাসনের জগদ্দল পাথর জাতির উপরে বসেছিল, তার বিচার শুরু হয়েছে। কত দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশের মানুষ একটি কাঙ্ক্ষিত রায় দেখতে পাবে বলে আপনি প্রত্যাশা করছেন? বিচার আমরা দ্রুততম সময়ের মধ্যেই সমাপ্ত করার জন্য কাজ করছি, কিন্তু সুনির্দিষ্ট টাইমলাইন বেঁধে দেয়া, আমি একজন চিফ প্রসিকিউটর হিসাবে এটা করলে এটা আদালত অবমাননা হতে পারে। কারণ আদালতই নির্ধারণ করবেন কোন তারিখে তিনি সাক্ষ্য গ্রহণ করবেন, কবে তিনি রায় দেবেন। তবে আমাদের দিক থেকে আমরা বিচার কার্যকে সহযোগিতা করে আদালতের কাছে উপস্থাপন যেভাবে করছি, তাতে আমরা আশা করছি আগামী কয়েক মাসের মধ্যে বেশ কয়েকটি মামলা সমাপ্তির দিকে যেতে পারে। এটা আমাদের আশাবাদ, বাকিটা আদালতের বিষয়। যারা প্রথম দিকে হতাশা প্রকাশ করেছিলেন, বলছেন দৃশ্যমান বিচার নেই, তাদেরকে বলবো যে হতাশ হবেন না। কারণ ফৌজদারি বিচারের প্রথম কাজ হচ্ছে আগে তদন্ত রিপোর্ট আসা। তদন্ত রিপোর্ট আসতে এই জাতীয় মানবতা বিরোধী অপরাধের তদন্ত দুনিয়ার সমস্ত ট্রাইব্যুনালগুলোতে 2 বছরের আগে কখনো হয়নি। আমাদের প্রথম তদন্ত রিপোর্ট 6 মাসের মাথায় এসেছে। সুতরাং আমরা বিশ্বাস করি যে এই বিচারের একটা পরিণতি এই দেশবাসী দেখতে পাবে, এবং আমাদেরকে একই সাথে মাথায় রাখতে হচ্ছে বিচারের স্ট্যান্ডার্ড মেনটেন করা, বিচারের আসামিদের অধিকার সুরক্ষা দেয়া, আবার ন্যায় বিচার নিশ্চিত করা, ভিকটিম পরিবারের প্রতি জাস্টিস করা, সব কিছু কিন্তু সমন্বিত একটা বিষয়। এবং এটা মোবাইল কোর্টের মতো নয় যে ম্যাজিস্ট্রেট গেলেন, ভেজাল পণ্য পেলেন, তাৎক্ষণিক সাজা দিয়ে দিলেন, এটাও নয়। ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটি বা মানবতা বিরোধী অপরাধ পৃথিবীর সবচাইতে জটিল এবং কঠিন অপরাধ। তদন্ত প্রক্রিয়াটা জটিল। একটা মার্ডার কেসে তদন্ত করতে বছরের পর বছর সময় লাগে। এখানে 1400 মানুষকে খুন করা হয়েছে, ঘটনাস্থল 56,000 বর্গ মাইল, আসামি কয়েক লক্ষ, ভিকটিম কয়েক লক্ষ, সাক্ষী কয়েক লক্ষ। এইটাকে সমন্বিত করে ন্যায় বিচারের মানদণ্ডে উত্তীর্ণ করতে হবে, এটা বিগ চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করছি ইনশাল্লাহ। আপনাদেরকে আশ্বস্ত করি আপনাদের মাধ্যমে জাতিকে দ্রুততম সময়ের মধ্যে একটা সুফল আপনারা দেখতে পাবেন। যারা গণরোষের কারণে যাদের পতন হয়েছে এবং দেশ ছেড়ে পালিয়েছে, সেই শক্তি এবং সেই অপশক্তির কোনো পর্যায় থেকে তাদের কোনো আত্ম উপলব্ধি বা কোনো সরি বা গিল্টি ফিলনেস কোথাও পরিলক্ষিত হয়নি। এই বিষয়টিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? এটা অপরাধীর মাইন্ডসেট। ধরুন এত বড় গণহত্যার পরে তাদের মধ্যে কোনো রিমোর্স নাই, তারা কিন্তু গিল্টি ফিল করে নাই, তারা বলেনি যে আমরা এটা আসলে ভুল করেছি, অন্যায় করেছি। এটা না করার অর্থ হচ্ছে তারা হার্ড নট ক্রিমিনাল, কারণ তারা এই অপরাধ করার পরেও তারা সেটাকে জাস্টিফাই করার চেষ্টা করেন। এটা তাদের মনস্তাত্ত্বিক ব্যাখ্যা। কারণ একটা মানুষ যখন ক্রমাগত দানবে পরিণত হয়, একসময় সে ভুলেই যায় যে আসলে কোথাও তাকে থামতে হবে, এবং এটা যে একটা অপরাধ সেই ভাবনাটাই তার মাথা থেকে চলে গেছে। সেরকম যারা এরকম সাইকোপ্যাথ টাইপের অপরাধী, তাদের পক্ষে আসলে এতগুলো মানুষ হত্যা করার পরে নির্বিকার থাকা এবং সেই হত্যাকাণ্ডগুলোকে জাস্টিফাই করার চেষ্টা করা সম্ভব। গণ অভ্যুত্থান প্রথম বার্ষিকী 5 আগস্ট। এই অবস্থায় আপনি যারা শহীদ হয়েছেন 1400, 23,000 আহত হয়েছেন, 700 দৃষ্টি হারিয়েছেন, তাদের ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে রাষ্ট্রের পক্ষে আইনি লড়াই নেতৃত্ব দিচ্ছেন, তাদেরকে প্রথম বার্ষিকীতে গণ অভ্যুত্থানের এই দিবসের কিভাবে আপনি সান্ত্বনা এবং আশাবাদ দিতে চাচ্ছেন? প্রথমত শহীদদের প্রতি আমাদের জাতির পক্ষ থেকে গভীর শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। যারা স্বজন হারিয়েছেন, যারা অঙ্গ হারিয়েছেন, চোখ হারিয়েছেন, তাদের প্রতি আমাদের সমবেদনা, সমব্যথা আমরা প্রকাশ করছি। তাদের প্রতি আমি ইতিমধ্যেই বলে ফেলেছি যে বিচার প্রক্রিয়া একটা স্টেডি অবস্থানে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, কোনো রকমের সময়ক্ষেপণ না করে এগোচ্ছে। ইনশাল্লাহ আমরা কয়েক মাসের মধ্যে এটার পরিণতি দেখতে চলেছি। সুতরাং এটাই তাদের প্রতি আমার বলার। এবং আমরা যেটা বিশ্বাস করি যে রক্ত নিছক কোনো পানি নয়, প্রতি ফোঁটার রক্তের মূল্য আছে। যে জাতি তার বীর শহীদদেরকে স্মরণ করে না, সেই জাতির ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত হওয়ার কারণ আছে। আমরা সেরকম অকৃতজ্ঞ জাতি না। আমরা আমাদের শহীদদেরকে মনে রাখব। তাদের উপরে নিষ্ঠুরতা যেটা সংঘটিত হয়েছে সেটার ন্যায় বিচার নিশ্চিত করার ব্যাপারে আমি আমার পক্ষ থেকে, আমার টিমের পক্ষ থেকে আমি দৃঢ় প্রতিজ্ঞ
এই কথাটা আমি জানাতে পারি এবং আমরা এটা নিশ্চয়তা দিতে পারি আমাদেরকে ইনশাল্লাহ বিচারের এই জায়গা থেকে ভয় ভীতি প্রলোভন কোনো কিছু দিয়ে সরাতে পারবে না। আমরা যদি বেঁচে থাকি ইনশাল্লাহ অপরাধীদের বিচার বাংলাদেশে নিশ্চিত করব। জনাব আশিক, এই বিগত 24-এর গণ অভ্যুত্থানের যে লড়াই, সেখানে সাংবাদিকরাও শহীদ হয়েছেন, সাংবাদিকদেরও অনেক ত্যাগ এই আন্দোলনে রয়েছে। আপনি প্রতিদিন বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সহ বিভিন্ন অঙ্গনে সাংবাদিকতা করছেন। নতুন বাংলাদেশে আপনি সাংবাদিকতাকে কোন পর্যায়ে দেখতে চান? আমি আগেও বলেছি যে সাংবাদিকতা সবসময় একটি চ্যালেঞ্জিং পেশা এবং যে কোনো সংকটেই মানুষ তার শেষ চোখটি গণমাধ্যম তথা সংবাদের দিকেই রাখতে চায়। আমরা যদি এই জুলাই আগস্টের কথা চিন্তা করি, সারা দেশ ব্ল্যাক আউট হয়েছিল, ইন্টারনেটে সব কিছু বন্ধ করে দেওয়ার পর্যায়ে চলে গিয়েছিল, কিন্তু তারপরেও গণমাধ্যম সারা দেশের মানুষের কাছে যে কোনো প্রক্রিয়ার মধ্যে দিয়েই হোক তার সংবাদটুকু পৌঁছে দিয়েছে। এবং সেই সময়ের সেই চ্যালেঞ্জিং সাংবাদিকতা, গণ অভ্যুত্থান বলেন কিংবা এই ছাত্র জনতার ঐতিহাসিক সংগ্রামকে বলেন, সেটাকে একটি ভিন্ন মাত্রা দিয়েছে। আমি মনে করি যে এই গণ অভ্যুত্থান পরবর্তী সময়েও আমাদের সাংবাদিকতা তার বস্তুনিষ্ঠতা এবং সততার মধ্যে দিয়ে এগিয়ে যাক, পিছনের ভুল ত্রুটিকে এবং প্রশ্নবিদ্ধ বিষয়গুলোকে দূরে ঠেলে আমি মনে করি নতুনভাবে চিন্তা করার, আরও শুদ্ধ সাংবাদিকতা, প্রশ্নহীন সাংবাদিকতার দিকে এগিয়ে যেতে পারে। মাননীয় চিফ প্রসিকিউটর, আপনার কাছে সর্বশেষ প্রশ্ন। আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠার ক্ষেত্রে 24-এর গণ অভ্যুত্থান কি প্রত্যাশা তৈরি করেছে? সব কিছুর প্রত্যাশা তৈরি করেছে। এইখানে ন্যায় বিচার হবে, মিথ্যা মামলা শিকার কেউ হবে না। যারা মিথ্যা মামলা শিকার হয়েছিল তাদেরকে মুক্তি দেওয়া হচ্ছে নতুন করে। যাদেরকে অন্যায়ভাবে বিচারিক প্রক্রিয়ায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল তারা বিচারিক প্রক্রিয়া আবার মুক্ত হচ্ছেন একই সুপ্রিম কোর্ট থেকে। তার মানে সুপ্রিম কোর্টকে তারা কতটা দলীয়করণ করেছিল। এইভাবে সমাজের যত মানুষের যত অধিকার আছে সেগুলোকে ফিরিয়ে দিতে হবে। একটা সভ্য সমাজের মাপকাঠি হচ্ছে সেই সমাজে ন্যায় বিচার থাকবে, দুষ্টের দমন এবং শিষ্টের পালনের ব্যবস্থা থাকতে হবে। সেই ব্যবস্থার দিকে বাংলাদেশ ধাবিত হচ্ছে। স্বৈরশাসনের অবসান হয়েছে। বাংলাদেশকে এইটা এরকম একটা ন্যায় বিচারে পূর্ণ, যেখানে ইনসাফ আছে, মানবাধিকার আছে, মানুষের বাকস্বাধীনতা আছে, সেরকম একটি বাংলাদেশের দিকে আমরা ধাবিত হচ্ছি। এটা আমাদের শহীদেরা আমাদেরকে সেই পথে ধাবিত করেছে। তাদের প্রতি ঋণ থেকে আমাদেরকে এটা নিশ্চিত করতে হবে। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাননীয় চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম, আইন আদালত বিষয়ক সাংবাদিক HM আশিকুজ্জামান। 24-এর গণ অভ্যুত্থানে 1400 শহীদ, 700 দৃষ্টি হারানো ভাই বোন, 23,000 আহতের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে শুধু বলতে চাই, একটি বাংলাদেশ, তুমি জাগ্রত জনতার, সারা বিশ্বের বিস্ময়, তুমি আমার অহংকার। আমরা আজকের এই আলোচনা এখানেই শেষ করছি।